আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। শ্রোতি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাষ্ট্র গঠনে সব রাজনৈতিক দলকে একসাথে কাজ করার আহ্বান তারেক রহমানের। ভোটের সময় ঘোষণায় অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন। বিএনপির বিজয় র্যালিতে মানুষের ঢল। জুলাই ঘোষণাপত্র ও ভোটের সময় ঘোষণাকে স্বাগত জানালো বিএনপি। প্রত্যাশা পূরণ হয়নি দাবি জামাতের। নতুন সংবিধান গণপরিষদ নির্বাচন ইস্যুকে পাশ কাটানোর অভিযোগ এনসিপির। সেপ্টেম্বরের ভোটের প্রস্তুতি সম্পন্নের আশা সিএসির। নির্বাচনী দায়িত্বে থাকবে ৮ লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তফসিলের আগে ডিসি এসপিদের বদলি। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরুর নির্দেশ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী জুলাই ঘোষণাপত্র ও জাতীয় নির্বাচনের সময়সীমা ঘোষণা করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই অভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে নয়াপল্টনে দলের বিজয় র্যালির উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, ভিন্নমত থাকবে, তবে জাতীয় স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে। দলের ৩১ দফা ও অন্তর্বর্তী সরকারের নেয়া গ্রহণযোগ্য সংস্কার প্রস্তাব বাস্তবায়নে দেশবাসীর সমর্থন ও সহযোগিতা চান তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান, ছবি তুলেছেন মোহাম্মদ মহসিন ও ইকরামুল হক পাপন। ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ ১.৫ দশকের লড়াইয়ের পথ ধরে স্বৈরশাসনের অবসানের এই দিনটি ছিল বিএনপি নেতাকর্মীদের কাছে বহুল প্রত্যাশিত, বাঁধভাঙা আনন্দের। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতন আর পলায়নের মধ্য দিয়ে রচিত হওয়া নতুন ইতিহাসকে আবারও বর্ণিল আয়োজনে উদযাপন করল বিএনপি। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নয়াপল্টন বিএনপি নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয়। রাজপথের বহুদিনের পুরনো বন্ধু সাথীদের নিয়ে মিছিল স্লোগানে আবারও পুরনো দিনের স্মৃতিচারণ করল বাংলাদেশি জাতীয়তাবাদের অনুসারীরা। নয়াপল্টনের আশপাশের সড়ক কর্মসূচিতে অংশ নিতে আসা মানুষের ভিড়ে বিশাল সমাবেশে রূপ নেয়। মিছিল পূর্ব সমাবেশে বিএনপির নীতি নির্ধারকরা বলেন, সংস্কার, গণহত্যার বিচার, জুলাই সনদের কথা বলে যারা জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাক, তা চায় না। সরকার ফেব্রুয়ারি মাসের মধ্যে রোজার আগে নির্বাচনের কথা ঘোষণা করেছে। আমরা আশা করছি অতি দ্রুত নির্বাচন কমিশন ৩ তারিখ ঠিক করে শিডিউল ঘোষণা করুক। প্রত্যেকটি সংস্কার পরবর্তীতে নির্বাচন জাতীয় সংসদের মাধ্যমে বাস্তবায়িত হবে। এটাই হবে একমাত্র বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে আমাদের মুক্তির পথ দেখিয়েছেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে র্যালির উদ্বোধন করতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নেতাকর্মীদের নানা ত্যাগ আর জুলাই গণঅভ্যুত্থানে ১৫০০০-এরও বেশি শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এই আন্দোলনে আমরা আমাদের হাজারো সহকর্মী সহযোদ্ধাকে হারিয়েছি। ২০২৪-এর গণঅভ্যুত্থানে ১৫০০০-এরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে। খুনিদের বন্দুকের নল থেকে মায়ের কোলে থাকা ৪ বছরের শিশুও রেহাই পায়নি। পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের আমলে দেশে অন্ধকারের রাজত্ব কায়েম করা হয়েছিল। জনগণের প্রত্যাশা অনুযায়ী অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্র ও জাতীয় নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছে বলে উল্লেখ করেন তারেক রহমান। জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটি সময়সীমা ঘোষণা করেছে। জুলাই সনদ ঘোষণা করা হয়েছে। এইসব উদ্যোগকে আমরা স্বাগত জানাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফ্যাসিবাদ যাতে আর কখনো ফিরে আসতে না পারে তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতভেদ থাকবে, কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে। তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে
মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। জনগণের রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি কি ধরনের রাষ্ট্র, সরকার এবং রাজনীতি পরিচালনা করবে, 31 দফার মাধ্যমে একটি রূপরেখা জনগণের সামনে আমরা উপস্থাপন করেছি। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার প্রস্তাব চূড়ান্ত করেছে। দেশ এবং জনগণের কল্যাণে এই সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য বিএনপি জনগণের সমর্থন এবং সহযোগিতা চায়। পরে নয়াপল্টন থেকে শুরু হয় বিএনপির বিজয় র্যালি। রং বেরঙের ব্যানার, ফেস্টুন, বিশাল পতাকায় র্যালি বর্ণাঢ্য রূপ পায়। খোলা ট্রাকে করে মহাসচিব সহ বিএনপির সিনিয়র নেতারা কর্মসূচিতে নেতৃত্ব দেন। কাকরাইল, পুরানা পল্টন, প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় বিএনপির বিশাল বিজয় র্যালি। বিজয় মিছিলের এই কর্মসূচিতে বিএনপি শীর্ষ নেতারা বললেন, জাতীয় নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি, তাই নেতাকর্মীদের সচেতন থাকতে হবে, পাশাপাশি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দিলেন তারা। নেতাকর্মীদের প্রত্যাশা, আগামী নির্বাচনে যদি জনগণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে বিএনপি বিপুল বিজয়ের মাধ্যমে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এর ফলে দেশের রাজনৈতিক অচলাবস্থার অবসান হবে, সুগম হবে গণতন্ত্রের পথ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ এবং একটি কার্যকরী সংসদ গঠনের জন্য নির্বাচনকে সফল করতে সব রাজনৈতিক দল ও জনগণের প্রতি আহ্বান জানান তিনি। বিস্তারিত কামরুজ্জামান রাজীবের রিপোর্টে। স্বাধীনতার মূল মন্ত্র 5 আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবসে বহুল প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে জাতির উদ্দেশ্যে ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণা দিয়ে নির্বাচন নিয়ে সব অস্পষ্টতা দূর করেন তিনি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডক্টর ইউনূসের এ ঘোষণাকে সাধুবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের পথকে সুগম করতে সব রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের এ ঘোষণাকে স্বাগত জানাবে। হতাশ যারা হতাশ হয় তারা সারা জীবনই হতাশ থাকে। আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হয়তো তারা এখনো দেয়নি, তাৎক্ষণিক প্রতিক্রিয়া তারা বলেছে, তা আমরা আশা করব তারা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই জাতীয় সংকটের এবং গণতান্ত্রিক উত্তরণের পথটাকে পরিষ্কার করবে। বিএনপি বিশ্বাস করে এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের কাজ শুরু হবে। নির্বাচনের সময় 2026-এর ফেব্রুয়ারি মাসে যে ঘোষণা করা হয়েছে তাকে স্বাগত জানাচ্ছে। বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্রের উত্তরণের পথকে সুগম করবে। টানা প্রতিকূলতার মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ডক্টর ইউনূস প্রমাণ করেছেন নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এমন কিছু তিনি করবেন না। জনগণ এই নির্বাচনটা চায়, জনগণই আইন শৃঙ্খলা রক্ষার জন্য সবচেয়ে বড় প্রহরী হয়ে দাঁড়াবে। প্রফেসর ইউনূস নিশ্চয়ই এখন পর্যন্ত যতগুলো কাজ করে এসেছেন তাতে করে উনি প্রমাণ করেছেন যে ভবিষ্যতেও তিনি নির্বাচনকে সুষ্ঠু অবাধ করার জন্য এমন কিছু করবেন না যেটা প্রশ্নবিদ্ধ হবে। সাম্য, মানবিক মূল্যবোধ ও ন্যায় বিচারের ভিত্তিতে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব। থ্যাংক ইউ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। জুলাই ঘোষণাপত্রে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে লিখিত বক্তব্যে এ কথা জানান তিনি। এ সময় দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন ও তার ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবি জানায় দলটি। তরিক ইসলামের রিপোর্ট।
প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র নিয়ে দলের মূল্যায়ন তুলে ধরতে মগবাজারের আলফালা মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াত ইসলামী বাংলাদেশ। উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা। এ সময় দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, জুলাই ঘোষণাপত্র ছিল অসম্পূর্ণ, যা জনসাধারণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টার এই ঘোষণাপত্র ছিল একটি অপূর্ণাঙ্গ বিবৃতির মতো। এতে গণমানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি। ঘোষণাপত্রে দীর্ঘ লড়াই সংগ্রামের কথা বলা হলেও 1947 সালের আজাদিকে উপেক্ষা করা হয়েছে। এতে ফিলকানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, 28 অক্টোবরের হত্যাকাণ্ডের উল্লেখ নেই। এ সময় জাতীয় নির্বাচনের ঘোষণাকে ইতিবাচক মন্তব্য করেন নায়েবে আমির। জানান, জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত হতে হবে আগামী জাতীয় নির্বাচন। আমরা লক্ষ্য করছি নির্বাচন উপযুক্ত যে পরিবেশ থাকার কথা ছিল তা সরকার এখনো নিশ্চিত করতে পারেনি। এই জন্য প্রধান উপদেষ্টা ঘোষিত টাইমলাইন অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্যই জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে লেভেল প্লেইং ফিল্ড ও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিতেরও দাবি জানায় দলটি। ধন্যবাদ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সরকার ঘোষিত জুলাই ঘোষণাপত্রকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাধুবাদ জানালেও এটি পরিপূর্ণ নয় বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। এই ঘোষণাপত্রে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবিটি পাশ কাটিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদিকে দলের রাজনৈতিক পর্ষদকে আগে থেকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণ করায় এনসিপির শীর্ষ 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিস্তারিত মাছারুল হক মুহাজিরের রিপোর্টে। জুলাই ঘোষণাপত্র প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে প্রতিক্রিয়া জানাতে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে এনসিপি। এ সময় ঘোষণাপত্রের নানা দিক তুলে ধরেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, বিগত 16 বছরের বহু আন্দোলনের কোনো কিছুই ঘোষণাপত্রে বলা হয়নি। শহীদের সঠিক সংখ্যাও এতে উল্লেখ নেই বলে অভিযোগ করেন আক্তার। যে বাংলাদেশে যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব ঘটেছে, তাদের অভিপ্রায়কে ধারণ করতে একটি নতুন সংবিধানই আমাদের জন্য সমাধান। একই সাথে জুলাই সনদে যে সংস্কারগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য তৈরি হয়েছে এবং কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই সব সংস্কারের বিষয়বস্তুকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল থেকেই বাস্তবায়ন করতে হবে। নির্বাচনের তারিখ নিয়ে দলটির আপত্তি না থাকলেও এর আগে গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার এবং মৌলিক সংস্কারের উপর সরকারকে নজর দেওয়ার তাগিদ দেন তিনি। এই ঘোষণাপত্রকে পরবর্তী সংস্কারকৃত সংবিধানের উপর ছেড়ে দেওয়া হয়। স্বভাবতই আমরা যে নতুন সংবিধানের দাবি জানিয়েছি, গণপরিষদের কথা বলেছি, সংবিধানে অন্তর্ভুক্তির কথা বলেছি, সেই প্রক্রিয়াকে পাশ কাটিয়ে যাওয়া হয়। লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার এলএফও করে এটাকে কার্যকর করতে হবে এবং এই জুলাই সনদ এবং ঘোষণাপত্রের কার্যকারিতার ভিত্তিতেই সামনের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এদিকে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তাসনিম জারা সহ এনসিপির 5 শীর্ষ নেতার কক্সবাজার সফরকে কেন্দ্র করে সারা দেশে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। দলের রাজনৈতিক পর্ষদকে আগে থেকে না জানিয়ে এই সফর করায় তাদের প্রত্যেককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি। দলের যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষর করা আলাদা চিঠিতে 24 ঘণ্টার মধ্যে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনকালীন সময়সূচিকে পারফেক্ট বলে অভিহিত করেছেন নেদারল্যান্ডসের বিদায়ী মিশন প্রধান আন্দ্রে কার্স্টেন্স। তিনি বলেন, এটি বাংলাদেশের জন্য একটি ইতিবাচক বার্তা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার সরকারি বাসভবন যমুনায় বিদায় সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। নেদারল্যান্ডসের বিদায়ী মিশন প্রধান অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কার ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন এবং সাম্প্রতিক জুলাই ঘোষণাপত্রকে ঐতিহাসিক এক ধাপ বলে উল্লেখ করেন। সাক্ষাতে রোহিঙ্গা সংকট ও সেপ্টেম্বরে অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলন নিয়ে আলোচনা হয়। বাংলাদেশে জেনারেশন জি নেতৃত্বাধীন জুলাই বিপ্লবের প্রতি শ্রদ্ধা জানিয়ে কার্স্টেন্স নিজ লেখা একটি গান ও ভিডিও উপস্থাপন করেন এই সময়।
নানা চ্যালেঞ্জ থাকলেও ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। নির্বাচন কমিশনে তার দপ্তরের সংবাদ সম্মেলনে তিনি জানান, ভোটের 2 মাস আগে দেয়া হবে তফসিল। সিইসি বলেন, আগামী নির্বাচন হতে হবে আয়নার মতো পরিষ্কার। দল নিবন্ধন, সীমানা পুনর্নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত করা সহ বেশিরভাগ কাজ সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তবে ভোট কিংবা তফসিলের সুনির্দিষ্ট দিন তারিখ এখনই বলার সময় হয়নি বলে জানান তিনি। আমি প্রত্যাশা করছি দ্রুত চিঠিটা পেয়ে যাব। ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের কোনো প্রস্তুতিতে ঘাটতি হবে না। সিইসি মনে করেন, নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণ নেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে AI এর ব্যবহারকে চ্যালেঞ্জ বলছেন তিনি। তো ভোট তো আরো কয়েক মাস আছে, তো এর মধ্যে দেখবেন যে ইনশাল্লাহ এভরিথিং উইল বি ইন প্লেস। এবং আমার বিশ্বাস আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কোনো সমস্যা সৃষ্টি করবে না। আমার জন্য এখন বড় দুশ্চিন্তা হয়ে গেছে যে AI, মিসইউজ অফ AI, অ্যাবিউজ অফ AI, এই যে রং ইনফরমেশনগুলো দিচ্ছে। সিইসি জানান, দল নিবন্ধন, সীমানা পুনর্নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত করা সহ বেশিরভাগ কাজ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার টার্গেট রয়েছে ইসির। এই সব কাজগুলো কিন্তু আমরা একটু বাই সেপ্টেম্বর ইনশাল্লাহ আমরা উই ওয়ান্ট টু কমপ্লিট অল দিস বিগ টাস্কস। এটা আমরা করে ফেলবো ইনশাল্লাহ। কারো পক্ষে নয়, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে নির্বাচন সংশ্লিষ্টদের কাজ করার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। আগে চাপ থাকতো কোন দলের পক্ষে কাজ করার জন্য, এখন চাপ থাকবে সম্পূর্ণ প্রফেশনালি নিউট্রালি কাজ করার জন্য। প্লেয়াররা যদি সবাই ফাউল করার নিয়তে মাঠে নামে যে আমি ফাউলই করব, এখন রেফারির পক্ষে সেই ম্যাচ পণ্ড হওয়া থেকে রক্ষা করা সম্ভব না। লাল কার্ড কজনকে দেখাবেন আপনি? সুতরাং যারা খেলবেন তাদের তো দায়িত্ব আছে বিশাল। ইকরামুল হক সায়েম, ATN বাংলা, ঢাকা। ভোটের খবর সংগ্রহে নির্বাচন কমিশনের গণমাধ্যম নীতিমালাকে প্রত্যাখ্যান করেছে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED। নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এই বিষয়ে ইসি বিটের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। RFEDর সভাপতি কাজী জেবেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা বক্তব্য রাখেন। তারা বলেন, গণমাধ্যম নীতিমালা সাংবাদিকদের ভোটের খবর সংগ্রহে সহায়ক নয়, বরং ফ্যাসিবাদী আমলে করা এই নীতিমালা সাংবাদিকদের জন্য প্রতিবন্ধকতা তৈরি করবে বলে দাবি করে আগামী 15 দিনের মধ্যে তা বাতিল করার আহ্বান জানান সাংবাদিকরা। নির্বাচনের তফসিল ঘোষণার আগে সারা দেশে লটারির মাধ্যমে SP/OCদের পদায়ন করা হবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশ ইনচার্জের শরীরে ক্যামেরা লাগানো থাকবেও জানান তিনি। সচিবালয়ে প্রস্তুতি সভা শেষে উপদেষ্টা আরও বলেন, নির্বাচন সুষ্ঠু করতে মোতায়েন করা হবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 8 লাখ সদস্য। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। প্রধান উপদেষ্টার ঘোষণার পর যাত্রা শুরু করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ট্রেন, যার সঠিক গন্তব্য নিশ্চিত করতে প্রস্তুতি শুরু করেছে বিভিন্ন মন্ত্রণালয়। সচিবালয়ে এ সংক্রান্ত মিটিং করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সিদ্ধান্ত হয়, নির্বাচন সুষ্ঠু করতে মোতায়েন থাকবে সেনাবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 8 লাখ সদস্য। তাদের মহড়াও দ্রুতই শুরু হবে। নিরাপত্তার পাশাপাশি সারা দেশে 47,000 ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন তারা। প্রতিটি কেন্দ্র পর্যবেক্ষণে পুলিশ ইনচার্জের বডিতে লাগানো থাকবে ক্যামেরা। এর মাধ্যমে মনিটরিং করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা প্রায় টোটাল মিলে আমরা কত, প্রায় 8 লাখের মতো প্রায় থাকবে। 47,000 ভোট কেন্দ্রে, প্রতিটা কেন্দ্রে আমরা একটা করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব। এই বডি ক্যামেরা থাকবে
আমাদের ওখানে যে পুলিশের যে সিনিয়র মোস্ট তার কাছে থাকবে। প্রিজাইডিং অফিসাররা অনেক সময় অন্যের বাসায় ঠাসায় এইবার না, তারা যেন ওই সেন্টারে থাকতে পারে, ওখানেই ব্যবস্থা করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশের এসপি ওসিরা যাতে কোনো প্রার্থীর পক্ষে কাজ করতে না পারে সেজন্য লটারির মাধ্যমে তাদের পদায়ন করা হবে। তারপরও কেউ অনিয়ম করলে নেওয়া হবে ব্যবস্থা। ডিসি, এসপি, ইউএনও এবং ওসি এরা কিন্তু ইলেকশনে একটা ভাইটাল রোল প্লে করে, এবং আপনাকে একটা সন্দেহ থাকে যে বিভিন্ন ক্যান্ডিডেট চায় যে তার পরিচিত বা তার একজন ডিসি, বিএসপি বা ইউএনও বা ওসি নিতে পারে কিনা। এবার ক্ষেত্রে আমরা স্পেশালি পুলিশ ডিপার্টমেন্টে এসপি এবং ওসিদের আপনাদেরও আমি হয়তো ইনভাইট করবো, আপনাকে এই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেক্রেটারি, তাদের সামনে আমরা লটারির মাধ্যমে তাদের এই যে পোস্টিংটা আমরা করে দেব, যেন কারো কোনো ধরনের কোনো সন্দেহ না থাকতে পারে যে সে অমুকের সাপোর্টার, সে অমুকের সাপোর্টার অমুক জায়গায় গেছে। শিডিউল ডিক্লেয়ার করার কিছুদিন আগে, যেহেতু আপনারা জানেন শিডিউল ডিক্লেয়ার করার সময় পরে এইগুলির পোস্টিংগুলি চলে যায় ইসের হাতে, ইলেকশন নির্বাচন কমিশনের হাতে। এই জন্য আমরা আমাদের কাজটা করে দিব, তারপরে যদি নির্বাচন কমিশন চায় যে তারা আরো চেঞ্জ করতে চায়, তারাও করতে পারবে। ডিসি পদায়নেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে লটারি করতে পারে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা আশা করি যে তারা করবো। যেহেতু মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হলো জুলাই আন্দোলনে রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক বিচার। 27 আগস্ট সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এদিকে ট্রাইব্যুনাল 1-এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়েছেন আবু সাইদের সহপাঠী রিনা মুর্মু ও এনটিভি রংপুর জেলা প্রতিনিধি ময়নুল হক। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। 2 হাত প্রসারিত করে দাঁড়ানো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের বুক যেন স্বৈরশাসকের বিরুদ্ধে প্রতিবাদমুখর বাংলাদেশের হৃদয়। গত বছর 16 জুলাই তার গুলিবিদ্ধ হওয়ার এই দৃশ্য বিদ্যুৎ স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন স্বৈরশাসক শেখ হাসিনা। ওই ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ, প্রক্টর শরীফুল ইসলাম সহ 30 আসামির বিরুদ্ধে গত 30 জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। আসামিপক্ষ ও প্রসিকিউশনের শুনানি শেষে বুধবার অভিযোগ গঠন করে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন আদালত। সকালে এ মামলায় গ্রেফতার 6 আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। 24 আসামি এখনো পলাতক। রংপুরের আবু সাইদ হত্যাকাণ্ড সংক্রান্ত যে মামলাটা, যেই মামলায় ভাইস চ্যান্সেলর এবং পুলিশ কমিশনার সহ 30 জন আসামি, সেই মামলায় চার্জ গঠন হয়েছে এবং আগামী 27 এবং 28 আগস্ট ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য হয়েছে। 50-এর বেশি সাক্ষী ওখানে দাখিল করেছি। বিভিন্ন ক্যাটাগরিতে আছে, কেউ বিশেষজ্ঞ আছেন, কেউ প্রত্যক্ষদর্শী আছেন, কেউ জব্দ তালিকায় আছেন, আয়ও আছেন। আসামিদ্বয় তাদের নির্দোষিতা প্রকাশ করেছেন এবং বলেছেন যে তারা ন্যায় বিচারের স্বার্থে বিচার ক্লেম করেন। জেরার মাধ্যমে এই বিষয়টি ট্রায়ালে প্রমাণিত হবে বলে বিশ্বাস করি। এদিকে ট্রাইব্যুনাল 1-এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেন রংপুরে নিহত শিক্ষার্থী আবু সাইদের সহপাঠী রিনা মুর্মু ও এনটিভির রংপুর প্রতিনিধি AKM মইনুল হক। জবানবন্দিতে শেখ হাসিনা সহ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার দাবি করেন রিনা মুর্মু। মইনুল হক সাহেব, উনি আবু সাইদের যে হত্যাকাণ্ড, জুলাই বিপ্লবের প্রথম শহীদ, সেই হত্যাকাণ্ডের সরাসরি সম্প্রচার লাইভ টিভিতে হয়েছিলেন, তিনি তার বর্ণনাকারী। রিনা মুর্মু এই ঘটনায় আসামি হিসাবে বা দায়ী হিসাবে শেখ হাসিনা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনকে দায়ী করেছে। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ 17 আগস্ট। প্রসিকিউশনের সিদ্ধান্তের বিষয়। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। শুধু আইন দিয়ে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব নয় বলে জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। দেশের অধিকাংশ মিডিয়া হাউসের মালিকরা তাদের অন্যান্য ব্যবসা সুরক্ষায় গণমাধ্যমকে ব্যবহার করছে জানিয়ে তিনি বলেন,
এই অবস্থার পরিবর্তন জরুরি। সাংবাদিকরা যতদিন রাজনৈতিক বিভক্তি কাটিয়ে উঠতে না পারবে ততদিন গণমাধ্যম ঝুঁকিমুক্ত হবে না বলেও জানান আলোচকরা। রাজধানীতে একটি বেসরকারি সংস্থা আয়োজিত গণমাধ্যমের স্বাধীনতা শীর্ষক সংলাপে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। দেশের গণমাধ্যম সংস্কারের লক্ষ্যে দুটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশের খসড়া তৈরি করেছে এ সংক্রান্ত কমিশন। এ অবস্থায় গণমাধ্যমের স্বাধীনতা, অভিযোগ নিষ্পত্তি ও স্বনিয়ন্ত্রণের বিশ্লেষণ বিষয়ে সংলাপের আয়োজন করে বেসরকারি সংস্থা সিজিএস। এতে বক্তারা অভিযোগ করেন, সরকার স্বাধীন বললেও বর্তমান পরিস্থিতিতে ভিন্ন আঙ্গিকে সংবাদ মাধ্যমের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। প্রশ্ন করার কারণে 3 জন সাংবাদিকের চাকরি গেছে। অফকোর্স এই চাকরিটা সরকার খায় নাই, সরকার মিডিয়া হাউসকে বলে নাই যে আপনি ওদেরকে চাকরি থেকে বের করে দেন এই প্রশ্ন করার অপরাধে। মিডিয়া হাউস মালিক তার পিঠ বাজানোর জন্য নিজের থেকেই চাকরি খেয়েছে। আর বিভিন্ন জায়গায় আজকে আরেক হাউসে ঢুকে একজনকে চেয়ার থেকে তুলে দিয়ে একজনে বসে পড়া, এরকম ঘটনা তো অনেক আছে। মবের কথা তো আমরা সবাই জানি। সাংবাদিকদের কাজের ক্ষেত্র স্বাধীন করার পাশাপাশি আলোচনায় উঠে আসে কর্মীদের অনিয়মিত বেতন, চাকরির অনিশ্চয়তা, মালিকদের একপেশে আচরণের বিষয়টি। কেবল বিগত 16 নয় 54 বছরেও গণমাধ্যমে কিছু বদলায়নি বলে ক্ষোভ জানান জ্যেষ্ঠ সাংবাদিকরা। এখন বলেন যে এখন তো আমরা মুক্ত। হ্যাঁ, আমি মুক্ত। কখন? আমি মুক্ত যদি আপনার পক্ষে যায়। আপনার বিপক্ষে গেলে আমার চিন্তা আছে, আমি মব ভায়োলেন্সের শিকার হতে পারি। অনেক সাংবাদিকের চাকরি গেছে। গণমাধ্যম নিয়ন্ত্রণে আরও একটি শক্তির আবির্ভাব হয়েছে মন্তব্য করে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ বলেন, সংবাদ মাধ্যমগুলোর কর্পোরেট মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের গণমাধ্যমগুলো, গণমাধ্যমের হাউসগুলো যদি শুধুমাত্র মিডিয়ার কর্পোরেট ইন্টারেস্ট পার্সু করতেন তাহলে এই পরিস্থিতি হতো না। বাংলাদেশের অধিকাংশ মিডিয়া হাউস, অধিকাংশ সবগুলি নয়, তবে অধিকাংশের ক্ষেত্রে যেটা হয় সেগুলি হচ্ছে এই মিডিয়া হাউসগুলো অন্যান্য ব্যবসা বাণিজ্য সুরক্ষার ব্যবস্থা করে, শিল্ড হিসেবে ব্যবহৃত হয়। যতক্ষণ পর্যন্ত সেটা হবে ততক্ষণ পর্যন্ত আপনি মিডিয়ার স্বাধীনতার কথা যাই বলেন না কেন, শুধু পুঁজি না, সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে তাদের ইমিডিয়েট ইন্টারেস্ট প্রোটেক্ট করা ছাড়া গণমাধ্যমগুলো খুব একটা ভালো ভূমিকা পালন করতে পারছে না। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের কোনো রাজনৈতিক দলের পক্ষ না নেয়ারও পরামর্শ দেন ডক্টর আলী রিয়াজ। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনের ঘোষণা আশায় দেশের মানুষ স্বস্তিতে আছে, তবে কেউ যাতে এই অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে না পারে সে ব্যাপারে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম মহানগরী নিউ মার্কেট চত্বরে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চট্টগ্রাম মহানগরী উত্তর ও দক্ষিণ জেলা আয়োজিত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির বিজয় র্যালি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বাংলাদেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য নেতা কর্মীরা গত 16 বছর জেল খেটেছে, জুলুম সহ্য করেছে। এবার নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের কাছে সেই অধিকার ফিরিয়ে দেয়া হবে। নির্বাচনের ঘোষণা এসেছে, দেশবাসী স্বস্তিতে আছে, আনন্দিত আছে, কিন্তু নির্বাচন শেষ করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে, একত্রিতভাবে, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনগুলো চলতে হবে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। তারুণ্যের উৎসব 2025 উদযাপনের অংশ হিসেবে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি বর্ণাঢ্য র্যালি করেছে। রাজধানী নভ থিয়েটারের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে বিজয় সরণি প্রদক্ষিণ করে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাত উল্লাহ খান র্যালিতে নেতৃত্ব দেন। এ সময় তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে আল আরাফা ইসলামী ব্যাংক এই র্যালির আয়োজন করেছে। র্যালিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী, মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া, মোহাম্মদ হোসেন, হেড অব ব্র্যান্ড কমিউনিকেশনস অ্যান্ড মার্কেটিং ডিভিশন জালাল আহমেদ, শীর্ষ নির্বাহীবৃন্দ এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ অংশ নেয়।
রাজধানী ঢাকা সহ সারা দেশে তৃষ্ণার্ত মানুষের জন্য প্রতিটি আউটলেটে বিনামূল্যে বিশুদ্ধ পানি দিচ্ছে কুইক সার্ভিস রেস্টুরেন্ট টেস্টি ট্রিট। ফুড লাভ টু শেয়ার মন্ত্রে বিনামূল্যে পানি বিতরণের মাধ্যমে ভালোবাসা ছড়িয়ে দিতে এই মানবিক উদ্যোগ টেস্টি ট্রিটের। আউটলেটগুলোতে ক্রেতা ছাড়াও যে কেউ চাইলেই বিনামূল্যে পান করতে পারবেন বিশুদ্ধ পানি। রিপোর্ট করছেন ইয়াসিন রানা। গরমে হাঁটতে হাঁটতে ক্লান্ত পথিক, তৃষ্ণা মেটাতে নেই বিশুদ্ধ পানি, আর যে জায়গায় আছে সেখানে পানি কিনতে লাগছে 20 টাকা, যা অনেকের কাছে বিলাসিতা। এই বাস্তবতা বদলাতে সারা দেশের প্রতিটি আউটলেটে বিনামূল্যে বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে টেস্টি ট্রিট। যে কেউ চাইলেই মিলবে 1 গ্লাস ঠান্ডা পানি। ঢাকা শহরে পানির পরিস্থিতি তো আমরা সবাই জানি, কারণ পানি কতটা দূষিত আর কি। এখানে কি টাকা নিছে ওনারা? না না না, পানি খাইয়া। প্রাণ কোম্পানি যে টেস্টি ট্রিট কর্তৃপক্ষ যেটা করছে, এটা আসলে একটা মানে জনবান্ধব কাজ করছে। এই উদ্যোগে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান টেস্টি ট্রিটের কর্মীরা। কাস্টমারের সাড়া খুবই ভালো এবং কাস্টমারও খুব স্যাটিসফাই, এবং তারা খাওয়ার পরে বলে যে ঠিক আছে, ধন্যবাদ, উদ্যোগটা খুব ভালো। সামাজিক দায়বদ্ধতা ও মানুষের মধ্যে ভালোবাসা ছড়িয়ে মানবিক দেশ গড়তে বিনামূল্যে পানি খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা। পথচারী এবং রিকশাওয়ালা যারা 20 টাকা দিয়ে পানি কিনে খেতে পারে না, তো তাদের কথা চিন্তা করেই মূলত আমাদের এই সামাজিক উদ্যোগটা। এ পর্যন্ত আমাদের প্রায় 500টা আউটলেট ইন্ট্রোডিউস করেছি। ম্যাক্সিমাম আউটলেটে আমরা এই বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা করেছি। তো এখানে আমরা অ্যাভারেজে প্রায় 50,000 মানুষ এই সুবিধাটা পাচ্ছে। এটা যে এতটা সাড়া পাবে এবং মানুষরা এত যে স্বতঃস্ফূর্তভাবে এটা রিসিভ করবে, এটা আমার ধারণা ছিল না। 1 গ্লাস বিশুদ্ধ পানির মাঝেও ভালোবাসা থাকতে পারে, সে বার্তা ছড়িয়ে দিতে চায় টেস্টি ট্রিট। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। এবারে খেলার খবর। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে টপ অ্যান্ড টি20 সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ এ দল। টুর্নামেন্টে মোট 11টি দল অংশ নেবে। পাকিস্তান শাহিনস নেপাল জাতীয় দলের পাশাপাশি অস্ট্রেলিয়ার রাজ্য দল ও বিগ ব্যাশের দলও অংশ নেবে। টুর্নামেন্টটি প্রতিযোগিতামূলক হবে জানিয়ে অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, ট্রফি জয়ী বাংলাদেশ এ দলের লক্ষ্য। পরাগ আরমানের রিপোর্ট। এ দলে যেমন অভিজ্ঞ ক্রিকেটার খেলেন, তেমনি খেলে থাকেন প্রতিভাবান তরুণ ক্রিকেটাররাও। জাতীয় দলের সুযোগ পাওয়ার একটা পথ এই এ দলের পারফরম্যান্স। অস্ট্রেলিয়ার মাটিতে টপ এন্ড টি20 সিরিজে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ এ দল। টুর্নামেন্টে ভালো করতে আত্মবিশ্বাসী অধিনায়ক নুরুল হাসান সোহান। ভালো টুর্নামেন্টে আমরা যাচ্ছি এবং যেটা বললাম যে আমি যতটুকু স্টাডি করেছি এবছরের টিমগুলো নিয়ে খুব ভালো ভালো টিমই আছে এখানে। অবশ্যই আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি এবং অবশ্যই চাবো যাতে ফাইনাল খেলতে পারি ইনশাআল্লাহ। তবে কেবল শুধুমাত্র অভিজ্ঞতা অর্জনের জন্য নয়, নিজেদের ক্রিকেট যে এগিয়েছে সেটা প্রমাণ করার চেষ্টাও থাকবে। সেই চেষ্টার অংশ হিসেবে টপ এন্ড টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য সোহানের। এই কন্ডিশনে আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি ভালো করার। আর ফার্স্ট কোশ্চেন যে না, আসলে আমার সাথে এরকম কোনো কমিউনিকেশন এখনো হয়নি। আর আমি যেটা বললাম যে আমার মূল ফোকাসটা এখন যেহেতু এই টুর্নামেন্টে যাচ্ছি, এটা গিয়ে টপ এন্ড টি20 সিরিজে খেলবে 11টি দল। পাকিস্তান শাহিনস ও নেপাল জাতীয় দলের পাশাপাশি অস্ট্রেলিয়ার রাজ্য দল এবং বিগ ব্যাশের দলও খেলবে এই টুর্নামেন্টে। তাই জমজমাট প্রতিদ্বন্দ্বিতার আশা করছেন সোহান। 2024 সালে প্রথমবার এই টুর্নামেন্টে অংশ নিয়ে রানার্স আপ হয়েছিল বাংলাদেশ এ দল। এবার তাই লক্ষ্যটা আরো বড়। তাছাড়া তরুণ খেলোয়াড়দের জন্য এই টুর্নামেন্টটি হতে পারে জাতীয় দলে কড়া নাড়ার একটি সুবর্ণ সুযোগ। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। রাষ্ট্র গঠনে সব রাজনৈতিক দলকে একসাথে কাজ করার আহ্বান তারেক রহমানের। ভোটের সময় ঘোষণায় অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন। বিএনপির বিজয় র্যালিতে মানুষের ঢল। জুলাই ঘোষণাপত্র ও ভোটের সময় ঘোষণাকে স্বাগত জানালো বিএনপি। প্রত্যাশা পূরণ হয়নি দাবি জামাতের। নতুন সংবিধান গণপরিষদ নির্বাচন ইস্যুকে পাশ কাটানোর অভিযোগ এনসিপির। সেপ্টেম্বরে ভোটের প্রস্তুতি সম্পন্নের আশা সিএসির। নির্বাচনী দায়িত্বে থাকবে 8 লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তফসিলের আগে ডিসি এসপিদের বদলি।
জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরুর নির্দেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।